কখনো ভেবেছ যখন কেউ তোমাকে উপেক্ষা করে বা ছেড়ে চলে যায় তখন আসলে তার মাথার মধ্যে কি চলে? সে কি সত্যি তোমাকে ভুলে গেছে নাকি ভিতরেই তার অস্থিরতা বাড়ছে? সম্পর্কের সবচেয়ে বড় সত্যিটা হলো যারা আমাদের ছেড়ে যায় তারা আসলে আমাদের সবচেয়ে বেশি মিস করে, তবে সেটা তখনই যখন আমরা সঠিকভাবে রেসপন্স করতে পারি। বেশিরভাগ মানুষই ভুল করে, তারা বা তো বারবার পেছনে দৌড়ে যায় বা এত ঘৃণা জমিয়ে ফেলে যে নিজেই নিজের কাছে ঠকে যায়। কিন্তু আসল খেলা তখনই বদলায় যখন তুমি সাইকোলজির দিক থেকে চিন্তা করতে শেখো। আজ আমি তোমাকে 7টা সাইকোলজি ভিত্তিক ধাপ বলবো, যেগুলো যদি তুমি বুঝে নিতে পারো তাহলে সামনে যে যতই শক্তিশালী দেখাক না কেন তার ভিতর থেকে গিল্ট, রিগ্রেট আর তোমার অভাব নিজেই বেরিয়ে আসবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ মাঝপথে যদি ছেড়ে দাও তাহলে হয়তো সেই পয়েন্টটি মিস করে যাবে যা তোমার পুরো খেলা পাল্টে দিতে পারে। প্রথমেই নিজের দিকে মনোযোগ দাও, ওর দিকে নয়। সম্পর্ক ভাঙার বা কাউকে হঠাৎ দূরে চলে যাওয়ার পর বেশিরভাগ মানুষ প্রথমেই যেটা করে সেটা হলো তারা পুরো এনার্জি সামনে ওর দিকে খরচ করতে শুরু করে। সবসময় মগজে ঘুরে বেড়ায় সেই মানুষটাই, কেন গেল, কখন ফিরে আসবে, আমাকে কেন ছেড়ে গেল। তারপর শুরু হয় মেসেজ করা, কল করা, তার স্ট্যাটাস চেক করা, স্টক করা, আর এসব করতে করতে মানুষ নিজের আসল জীবনের কথাই ভুলে যায়। কিন্তু সত্যিটা হলো যত বেশি তুমি ওর পেছনে দৌড়াবে ততই সে তোমার থেকে আরও দূরে চলে যাবে। আর এখানে সাইকোলজির একদম সহজ নিয়ম কাজ করে, যার পেছনে তুমি দৌড়াও ও তোমার থেকে আরও দূরে দৌড়ায়। তাই সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো নিজের দিকে মনোযোগ দেওয়া, ওর দিকে নয়। নিজের দিকে মনোযোগ দেওয়ার মানে কি? তার মানে হলো নিজের জীবন আবার নিজের হাতে নেওয়া, নিজের অগ্রাধিকারগুলো নতুন করে ঠিক করা। অনেক সময় যখন মানুষ কোনো সম্পর্কের মধ্যে থাকে তখন সে নিজের ক্যারিয়ার, স্বাস্থ্য, শখ, বন্ধু বা পরিবারকেও পিছনে ফেলে দেয়। পুরো মন যায় শুধু সেই সম্পর্কের দিকে। কিন্তু যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন মানুষ খালি হয়ে যায়। সেই খালি ভাব পূরণ করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো নিজের উপর মনোযোগ দেয়া। এখন বাস্তব কথা বলি, নিজের যত্ন কিভাবে নিতে হয়। নিজের যত্নকে সিরিয়াসলি নাও। নিজের যত্ন মানে শুধু দামি প্রোডাক্ট বা স্যালুন নয়, এর মানে হলো নিজের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা, পুরো করা। সময় মতো ঘুমানো, ভালো খাওয়া, পানি খাওয়া, মেডিটেশন বা হাঁটা, এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো তোমাকে মানসিক আর শারীরিকভাবে স্থির রাখে। সাইকোলজি বলে যখন তুমি নিজের প্রতি ছোট ছোট যত্ন দেখাও তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমাকে ভালোবেসে ভরিয়ে তোলে। এর মানে তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসে। আরেকটা, ফিটনেসে ইনভেস্ট করো। ওয়ার্কআউট শুধু শরীরের জন্য না, মস্তিষ্কের জন্য একটা চমৎকার কাজ। ব্যায়াম করলে শরীরে এন্ডরফিন আর ডোপামাইন রিলিজ হয়, যা ন্যাচারাল মুড বুস্টার। যখন তুমি ব্যায়াম শুরু করো তখন স্ট্রেস নিজে থেকেই কমে যেতে শুরু করে। সাথে সাথে যখন তোমার লুক বদলায়, তুমি ফিট আর এনার্জেটিক দেখাতে শুরু করো, তখন সামনে বসা লোক চাইলেও তোমাকে উপেক্ষা করতে পারে না। এটাই সাইকোলজিতে কন্ট্রাস্ট ইফেক্ট বলা হয়। কেউ যখন কনফার্ম করে যে তুমি আগে কেমন ছিলে আর এখন কেমন হয়েছো, তখন তার মাথায় রিগ্রেট আর কৌতূহল দুটোই জাগে। তোমার শখ আর আগ্রহগুলো আবার শুরু করো। ভাবো কত কিছু ছিল যা তোমায় খুশি করত, কিছু সম্পর্কের মধ্যে থাকতে থাকতে তুমি ছেড়ে দিয়েছিলে। গান গাওয়া, লেখা, পেন্টিং করা, খেলাধুলা করা বা কিছু নতুন শেখা, এইসব শখগুলো তোমার ভিতরে পজিটিভ এনার্জি ভরে দেয়। আর যখন তোমার মাথা ব্যস্ত থাকে তখন ওভারথিঙ্ক করার সময় পায় না। সাইকোলজি বলে মাথা ব্যস্ত থাকলে ব্যথা কম অনুভব হয়, কারণ নতুন নতুন পুরস্কার আর খুশি পেতে থাকে। 4, ক্যারিয়ার আর লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দাও। কিছুক্ষণের জন্য হার্টব্রেকই হতে পারে সবচেয়ে বড় মোটিভেশন। নিজের কাজের দিকে ফোকাস করো, নতুন প্রজেক্ট নাও, নতুন স্কিল শিখো। যখন তুমি প্রফেশনালি গ্রো করো তখন শুধু নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসে না, সমাজেও তোমার প্রতি রেসপেক্ট বাড়ে। আর সামনের ওদের কাছে একটা ইনডাইরেক্ট সিগন্যাল যায় যে তোমার ছাড়া আমি নিজে থেকেই স্টেবল আর সফল। এটাই সবচেয়ে শক্তিশালী সিগন্যাল। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সাইকোলজি কনসেপ্ট আছে, সেটার নাম অ্যাটেনশন শিফট। যখন তোমার পুরো মন অন্য কারো দিকে থাকে তখন তোমার মস্তিষ্ক বারবার সেই ব্যথা আর প্রত্যাখ্যান মনে করে। এই কারণেই তুমি বারবার দুঃখ পেয়ে থাকো। কিন্তু যেই মুহূর্তে তুমি তোমার মন নিজেকেই দাও, ফিটনেস, কাজ, হবি, পরিবার, তখন তোমার মস্তিষ্ক নতুন প্যাটার্ন তৈরি করতে শুরু করে। ধীরে ধীরে তোমার সাবকনসিয়াস মাইন্ড সেই মানুষটাকে প্রায়োরিটি দিতে বন্ধ করে দেয়। মানে হিলিং নিজে থেকেই শুরু হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যথা হলো যখন তুমি সত্যিই নিজের দিকে মনোযোগ দাও তখন অন্যজন নিজের থেকেই তোমার অভাব বোধ করতে শুরু করে। কেন? কারণ এনার্জি শিফট হয়ে গেছে। আগে তোমার এনার্জি ওর দিকে যাচ্ছিল, এখন তুমি একই এনার্জি নিজের উপর লাগাচ্ছ। আর এই পরিবর্তনটাই ওর চোখে তোমার ভ্যালুকে বাড়িয়ে দেয়। এখানে এটা বোঝা খুব জরুরি যে নিজের প্রতি মনোযোগ দেয়া শুধু কাউকে ফিরে পাওয়া স্ট্র্যাটেজি নয়, এটা তোমার জীবনকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার উপায়। যখন তুমি নিজেকে গ্রো করো তখন অটোমেটিক তোমার কনফিডেন্স, রেসপেক্ট আর এনার্জি দুটোই বাড়ে। আর যখনই সব গুণ তোমার মধ্যে আসে তখন শুধু সামনের যে মানুষটা আছে ওরাই না, পুরো দুনিয়া তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করে। তো যদি তুমি সত্যি সত্যি ওই মানুষটাকে পেছনে ফেলতে চাও আর তোমার মূল্য বুঝতে চাও, তাহলে পেছন পেছন দৌড়ানো বন্ধ করো।
তোমার সময় আর মনোযোগ উৎসর্গ করো না এমন কাউকে যিনি তোমার দিকে তাকাতেও চান না। এর বদলে তোমার এনার্জি দাও ফিটনেসে, শখে, ক্যারিয়ারে, পরিবার আর বন্ধুদের মধ্যে। মনে রেখো, যখন তুমি নিজের প্রতি মনোযোগ দাও তখন দুইটা জিনিস একসঙ্গে ঘটে। প্রথমত, তুমি ইমোশনালি শক্তিশালী হও। দ্বিতীয়জন বুঝতে পারে যে তোমার জীবন তার অনুপস্থিতিতেও অনেক ভালোই চলছে। এই উপলব্ধিটা তার মধ্যে অপরাধবোধ আর আফসোস জন্মায়। তাই প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজের দিকে মনোযোগ দেয়া, তার দিকে নয়। আরেকটা কথা, সোশ্যাল মিডিয়ার দেখাও যে তুমি খুশি আর ব্যস্ত। আজকাল সোশ্যাল মিডিয়ার শুধু ছবি বা স্ট্যাটাস শেয়ার করার জায়গা নয়, এটা তোমার পুরো মনের অবস্থা দেখায়। যখন তুমি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসো আর সেই দিকে থাকা মানুষ তোমাকে উপেক্ষা করে, তখন সবচেয়ে বড় প্রশ্নটাই মাথায় ঘুরপাক খায়। সেটা হলো সে কি ভাবছে, আমার অভাব কি তার লাগছে? আর সত্যি কথা হলো, তার মন প্রথমেই চলে যায় সেখানে যেখানে সে সহজেই তোমাকে দেখতে পারে, তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। এখানেই আসে সবচেয়ে জোরালো স্টেপ। সোশ্যাল মিডিয়ায় দেখাও তোমরা খুশি আর ব্যস্ত। আর খুশি আর ব্যস্ত দেখানোর মানে কিন্তু এই না যে তুমি মিথ্যা জীবন কাটাতে শুরু করো বা জোর করে হাসতে হাসতে সেলফি দাও। এর আসল মানে হলো তোমার আসল জীবনের ভালো মুহূর্তগুলোকে তুলে ধরা। মনোবিজ্ঞানের কথা বললে মানুষ তুলনা থেকে সবচেয়ে বেশি প্রভাবিত হয়। শখগুলো তোমার ভিতরে পজিটিভ এনার্জি ভরে দেয়, আর যখন তুমি মাথা ব্যস্ত থাকে তখন ওভারথিঙ্ক করার সময়ই পায় না। সাইকোলজি বলে মাথা ব্যস্ত থাকলে ব্যথা কম অনুভব হয়, কারণ নতুন নতুন পুরস্কার আর খুশি পেতে থাকে। 4, ক্যারিয়ার আর লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দাও। কিছুক্ষণের জন্য হার্টব্রেকই হতে পারে সবচেয়ে বড় মোটিভেশন। নিজের কাজের দিকে ফোকাস করো, নতুন প্রজেক্ট নাও, নতুন স্কিল শিখো। যখন তুমি প্রফেশনালি গ্রো করো তখন শুধু নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসে না, সমাজেও তোমার প্রতি রেসপেক্ট বাড়ে। আর সামনের ওদের কাছে একটা ইনডাইরেক্ট সিগন্যাল যায় যে তোমার ছাড়া আমি নিজে থেকেই স্টেবল আর সফল। এটাই সবচেয়ে শক্তিশালী সিগন্যাল। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সাইকোলজি কনসেপ্ট আছে, সেটার নাম অ্যাটেনশন শিফট। যখন তোমার পুরো মন অন্য কারো দিকে থাকে তখন তোমার মস্তিষ্ক বারবার সেই ব্যথা আর প্রত্যাখ্যান মনে করে। এই কারণেই তুমি বারবার দুঃখ পেয়ে থাকো। কিন্তু যেই মুহূর্তে তুমি তোমার মন নিজেকেই দাও, ফিটনেস, কাজ, হবি, পরিবার, তখন তোমার মস্তিষ্ক নতুন প্যাটার্ন তৈরি করতে শুরু করে। ধীরে ধীরে তোমার সাবকনশিয়াস মাইন্ড সেই মানুষটাকে প্রায়োরিটি দিতে বন্ধ করে দেয়। মানে হিলিং নিজে থেকেই শুরু হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন তুমি সত্যিই নিজের দিকে মনোযোগ দাও তখন অন্যজন নিজে থেকেই তোমার অভাব বোধ করতে শুরু করে। কেন? কারণ এনার্জি শিফট হয়ে গেছে। আগে তোমার এনার্জি ওর দিকে যাচ্ছিল, এখন তুমি একই এনার্জি নিজের উপর লাগাচ্ছ। আর এই পরিবর্তনটাই ওর চোখে তোমার ভ্যালিউকে বাড়িয়ে দেয়। এখানে এটা বোঝা খুব জরুরি যে নিজের প্রতি মনোযোগ দেয়া শুধু কাউকে ফিরে পাওয়ার স্ট্র্যাটেজি নয়, এটা তোমার জীবনকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার উপায়। যখন তুমি নিজেকে গ্রো করো তখন অটোমেটিক তোমার কনফিডেন্স, রেসপেক্ট আর এনার্জি দুটোই বাড়ে। আর যখন এই সব গুণ তোমার মধ্যে আসে তখন শুধু সামনের যে মানুষটা আছে ওরাই না, পুরো দুনিয়া তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করে। তো যদি তুমি সত্যি সত্যি ওই মানুষটাকে পেছনে ফেলতে চাও আর তোমার মূল্য বুঝতে চাও, তাহলে পেছন পেছন দৌড়ানো বন্ধ করো। তোমার সময় আর মনোযোগ উৎসর্গ করো না এমন কাউকে যিনি তোমার দিকে তাকাতেও চান না। এর বদলে তোমার এনার্জি দাও ফিটনেসে, শখে, ক্যারিয়ারে, পরিবার আর বন্ধুদের মধ্যে। মনে রেখো, যখন তুমি নিজের প্রতি মনোযোগ দাও তখন দুইটা জিনিস একসঙ্গে ঘটে। প্রথমত, তুমি ইমোশনালি শক্তিশালী হও। দ্বিতীয়জন বুঝতে পারে যে তোমার জীবন তার অনুপস্থিতিতেও অনেক ভালোই চলছে। এই উপলব্ধিটা তার মধ্যে অপরাধবোধ আর আফসোস জন্মায়। তাই প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজের দিকে মনোযোগ দেয়া, তার দিকে নয়। আরেকটা কথা, সোশ্যাল মিডিয়ায় দেখাও যে তুমি খুশি আর ব্যস্ত। আজকাল সোশ্যাল মিডিয়া শুধু ছবি বা স্ট্যাটাস শেয়ার করার জায়গা নয়, এটা তোমার পুরো মনের অবস্থা দেখায়। যখন তুমি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসো আর সেই দিকে থাকা মানুষ তোমাকে উপেক্ষা করে, তখন সবচেয়ে বড় প্রশ্নটাই মাথায় ঘুরপাক খায়। সেটা হলো, সে কি ভাবছে, আমার অভাব কি তার লাগছে? আর সত্যি কথা হলো, তার মন প্রথমেই চলে যায় সেখানে যেখানে সে সহজে তোমাকে দেখতে পারে, তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। এখানেই আসে সবচেয়ে জোরালো স্টেপ। সোশ্যাল মিডিয়ায় দেখাও তোমরা খুশি আর ব্যস্ত। আর খুশি আর ব্যস্ত দেখানোর মানে কিন্তু এই না যে তুমি মিথ্যা জীবন কাটাতে শুরু করো বা জোর করে হাসতে হাসতে সেলফি দাও। এর আসল মানে হলো তোমার আসল জীবনের ভালো মুহূর্তগুলোকে তুলে ধরা। মনোবিজ্ঞানের কথা বললে মানুষ তুলনা থেকে সবচেয়ে বেশি প্রভাবিত হয়। যখন সামনেবালা দেখবে যে যদি তুমি তার ছাড়া মজার লাইফ কাটাও, তো তার মাথায় অটোমেটিকলি কম্প্যারিজন ট্রিগার হবে। ভাবো, যদি তুমি বারবার দুঃখ ভরা স্ট্যাটাস বা স্যাড গান দাও, তাহলে সামনে বসে ওরে মনে হবে তুমি এখনও ওর কন্ট্রোলে আছো। সে ভাববে এই তো এখন আমার পিছনে আটকে আছে, আর এতে ওর অহংকার আরও বাড়বে। কিন্তু যদি একই মানুষ তোমার প্রোফাইলে দেখে যে তুমি বন্ধুদের সাথে মজা করছো, জিমে ওয়ার্কআউট করছো বা কোনো নতুন প্রজেক্টে কাজ করছো, তাহলে ওর ভিতরে হিংসা আর আফসোস দুইটাই হবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং সাইকোলজি কনসেপ্ট কাজ করে, সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ মানে হলো, যখন মানুষ তোমার আশেপাশে অন্যদেরকে তোমাকে খুশি দেখে, তখন অটোমেটিক তোমার ভ্যালু তাদের মাথায় বাড়ে। অর্থাৎ যখন তুমি তোমার বন্ধুদের সাথে ছবি আপলোড করো, যখন মানুষ তোমার পোস্টে কমেন্ট আর লাইক দেয়,
তখন সামনে থাকা মানুষটা ইনডাইরেক্টলি বুঝে যে এই মানুষটা আমার ছাড়াও সোশ্যাল, লোভনীয় আর গুরুত্বপূর্ণ। আর এইটাই ও মাথা সবচেয়ে বেশি ঘামায়। এখন প্র্যাকটিক্যাল প্রশ্ন হলো, কি পোস্ট করবে আর কি এড়াবে? পোস্ট করো তোমার অর্জন, ওয়ার্কআউট, হবি, ট্রাভেল, বন্ধুদের সঙ্গে মজার মুহূর্তগুলো। এগুলো দেখা যে তুমি জীবনে এগিয়ে চলেছ। বারবার দুঃখের কথা বলা, আড়ালে ইঙ্গিত করা বা জোর করে মিথ্যে খুশি হওয়া ভান করা এড়ানো ভালো। মানুষ খুব তাড়াতাড়ি বোঝা যায় তুমি সত্যি খুশি নাকি অভিনয় করছো। আর যদি সামনে কেউ মনে করে তুমি অভিনয় করছো, তাহলে তার প্রভাব উল্টো পড়বে। আরেকটা কথা মনে রেখো, সোশ্যাল মিডিয়ায় একদিন সক্রিয় থাকা যথেষ্ট নয়। তোমাকে নিয়মিত দেখাতে হবে যে তুমি এখন সেই মানুষটা ছাড়াও অনেক ব্যস্ত জীবন কাটাচ্ছ। নিয়মিত পোস্ট, স্টোরি আর আপডেট এই সদা ফুটে উঠবে। পার্সোনালিটির নতুন ভার্সন সামনে যে মানুষটা আছে তাকে জোর করে কম্পেয়ার করতে বাধ্য করে। যখন সে আমার সাথে ছিল তখন এমন ছিল না, আর এখন এত পরিবর্তন কিভাবে হলো? এই প্রশ্ন বারবার তার মাথায় ঘুরবে, আর এখান থেকেই তার আফসোস শুরু হবে। এখন একটু সাইকোলজি অ্যাঙ্গেল যোগ করি। যখন কেউ কাউকে ইগনোর করে তখন তার মনের মধ্যে একটা হিডেন এক্সপেকটেশন থাকে, যেই মানুষটা আমার ছাড়া ভেঙে পড়বে। এই এক্সপেকটেশন তার ইগোকে শক্তি দেয়। কিন্তু যখন তোমার প্রোফাইলেই দেখায় তার এক্সপেকটেশনের বিপরীত কিছু, অর্থাৎ তুমি সুখী, সক্রিয় আর সফল দেখাও, তাই তার অহংকার ভেঙে পড়ে। অহংকার ভাঙার মধ্য দিয়ে গিল্ট আর পস্তানোর শুরু। সোশ্যাল মিডিয়ার আরেকটা লাভ হলো, এখানে সরাসরি কিছু বলার দরকার পড়ে না। তুমি কাজের মাধ্যমে মেসেজ দাও, আর কাজ সবসময় কথার থেকে বেশি শক্তিশালী হয়। ধরো তুমি জিমের একটা সিম্পল ছবি দাও, ক্যাপশন না দিলেও সামনে ওরা স্পষ্ট বুঝবে যে তুমি নিজের উপর ইনভেস্ট করছো। আর বিশ্বাস করো, এমন সিগন্যাল সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়। তবে এখানে একটা দরকারি ব্যালেন্স আছে। সোশ্যাল মিডিয়া দেখাতে হয় তুমি ব্যস্ত আর খুশি, কিন্তু অতিরিক্ত করলে কাজের বদলে সমস্যা হবে। যদি তুমি দিনে 10টা স্টোরি দিতে শুরু করো, তাহলে সবাই ভাববে তুমি শুধু সেটা দেখানোর জন্যই এত করছো। মনে রেখো, ন্যাচারাল আর সহজলভ্য ভাইবটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়া এখন শুধু বিনোদনের একটা মাধ্যম না, বরং মনস্তত্ত্বের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাই এটা সঠিকভাবে ব্যবহার করো। দুঃখজনক পোস্ট, পরোক্ষ টোন আর নেগেটিভ এনার্জি ছেড়ে দাও। এর বদলে নিজের আসল উন্নতি, সুখ আর অগ্রগতি তুলে ধরো। যখন অন্যজন এগুলো দেখবে তখন তার মগজে স্বয়ংক্রিয়ভাবে তিনকে অনুভূতি আসবে: তুলনা, ঈর্ষা আর আফসোস। কারণ সে দেখবে তুমি তার ছাড়া আরও ভালো হয়ে গেছো। ঈর্ষা করবে কারণ তোমার জীবন এখন তার নিয়ন্ত্রণের বাইরে। আর আফসোস করবে কারণ সে ভাববে সে তোমার মূল্য ঠিক সময় বুঝতে পারেনি। তাই মনে রেখো, সোশ্যাল মিডিয়ায় দেখাও তুমি সুখী আর ব্যস্ত। এটা শুধু সবাইকে দেখানোর উপায় নয়, বরং সামনে যারা আছে তাদের চুপচাপ একটা বার্তা দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায়, যে তোমার ছাড়া আমি পারফেক্ট, আর হয়তো এবার তুমিই পিছিয়ে পড়েছ। তৃতীয় কথা, চুপ থাকা শেখো। দুর্বলতা দেখিও না। কোনো সম্পর্কেই যখন সামনেওয়ালা হঠাৎ চুপ হয়ে যায়, তখন প্রথমেই দুর্বিষহ একটা অস্বস্তি তৈরি হয়। সব কিছু তোমার মধ্য থেকেই শুরু হয়। মাথায় হাজার হাজার প্রশ্ন ঘুরে বেড়ায়। কেন কথা বলছে না? আমি কি ভুল করেছি? সেই কি চিরতরে আমাকে ছেড়ে দিয়েছে? আর সেই অস্থিরতার মধ্যে মানুষই আবার সেই একই ভুল করে, যা তাদের আরও দুর্বল দেখায়। বারবার মেসেজ করা, বারবার কল করা, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস চেক করা বা স্টক করা, এসব আসলে সেই সময় যখন তোমার সবচেয়ে বেশি চুপ থাকা শেখা দরকার। এখন তুমি ভাববে চুপ থাকা কেন জরুরি? যখন তুমি খুব সরল, বারবার পেছনে ধাওয়া করলে সামনেওয়ালা মনে করে তুমি তার অ্যাটেনশনের ওপর নির্ভরশীল। এতে আপনার মান স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। সাইকোলজি ভাষায় এটাকে বলে স্কারসিটি এফেক্ট। মানে, যা জিনিস সহজে পাওয়া যায় তার গুরুত্ব কমে যায়, আর যা জিনিস পাওয়া কঠিন তার মান বাড়ে। তাই যখন সামনেওয়ালা চুপ থাকে আর আপনিও চুপ থাকেন, তখন সামনে ওর মনে প্রশ্ন ওঠে, এটা কেন চুপ? এটা আমার ছাড়া এত শান্ত কিভাবে থাকতে পারছে? এই প্রশ্ন কৌতূহল তৈরি করে, আর কৌতূহল সব সময় মানুষকে আকর্ষণ করে। চুপ থাকা দুর্বলতা নয়, বরং সবচেয়ে শক্তিশালী জবাব। ভাবুন তো, প্রতিবার ঝগড়ার সময় যদি তুমি বারবার জাস্টিফাই করতে থাকো, ফোন করে বুঝাতে থাকো বা বারবার চাপ দাও, তাহলে সামনে যেটা হয় সেটা হলো ওর কাছে একটা পজিশন চলে আসে যেখানে ও যেভাবেই আচরণ করুক তুমি সব সময় পিছনে সরে আসবে। কিন্তু যখন তুমি চুপ থাকো, তখন তুমি সেই পাওয়ারটা আবার নিজের হাতে নিয়ে আসো। আরেকটা সাইকোলজি কনসেপ্ট বুঝো, রিঅ্যাক্টেন্স থিওরি। এই থিওরি বলে, যখন মানুষ মনে করে তার স্বাধীনতা কমে যাচ্ছে বা কেউ ওকে নিয়ন্ত্রণ করছে, তখন সে উল্টোভাবে প্রতিরোধ করে। সম্পর্কেও একই জিনিস ঘটে। যদি তুমি বারবার মেসেজ বা কল করে অ্যাটেনশন চাও, তাহলে সামনেওয়ালা মনে হবে তুমি ওকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে বিরোধিতা করবে, আর সে আরও দূরে সরে যাবে। কিন্তু যদি তুমি চুপ থাকো, তাহলে ও মনে করবে তোমার পক্ষ থেকে কোনো চাপ নেই।
আর এই চাপের অভাবেই সে তোমার অভাব অনুভব করবে। এখন বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখি, চুপ থাকার মানে এই নয় যে তুমি ভেতর থেকে ভেঙে পড়ো বা নেতিবাচক শক্তিতে ডুবে যাও। চুপ থাকা মানে হচ্ছে তোমার শক্তি বাঁচানো এবং সেটার সঠিক জায়গায় বিনিয়োগ করা। যখন তুমি চেষ্টা করা বন্ধ করো, তখন তোমার কাছে সময় আর শক্তি থাকে যা তুমি নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারো। হবি, ফিটনেস বা ক্যারিয়ারে সময় দিতে পারো। এর সবচেয়ে বড় ফায়দা হলো তোমার মগজও হিলিং মোডে চলে যায়। ভাবো তো, যদি তুমি সারাদিন সেই মানুষের পিছনে সময় নষ্ট করো যিনি তোমাকে রিপ্লাইও দিচ্ছেন না, তাহলে তোমার ভেতরে শুধু হতাশার রাগ বাড়বে। কিন্তু যদি সেই সময়টা নিজেকে আপগ্রেড করতে দাও, তাহলে তোমার পার্সোনালিটি বদলাতে শুরু করবে। আর এই বদলি সামনে থাকা মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। অনেক সময় চুপ থাকা সামনে থাকা মানুষের গিল্টও জাগিয়ে তোলে। মানুষ মনে করে যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, যদি করেছ, তো সে অবশ্যই রিয়্যাক্ট করবে। কিন্তু যখন কেউ রিয়্যাক্টই করে না, তখন দোষবোধ আরও গভীর হয়ে যায়। সামনে থাকা মানুষটা ভাবতে শুরু করে, সত্যি ওকে কোনো ফারাক পারেনি, নাকি ও এতটাই মজবুত যে আমার চুপ থাকার পরেও শান্ত আছে। এই অনিশ্চয়তা তাকে তোমার ব্যাপারে আরও ভাবতে বাধ্য করে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বুঝে নাও, চুপ থাকা কোনো কন্ট্রোলিং আচরণ হওয়া উচিত নয়। অর্থাৎ এটা ভেবো না যে আমি চুপ থাকবো যাতে সামনে থাকা মানুষটা বিরক্ত হয়। না, তোমাকে চুপ থাকতে হবে নিজের সম্মান আর শান্তির জন্য। কারণ যখন তোমার উদ্দেশ্য পরিষ্কার থাকবে, তখন তোমার এনার্জিও পরিষ্কার থাকবে। ওই এনার্জিটা অন্যজনের কাছেও পৌঁছে যাবে। তো পরের বার যখন সামনের কেউ চুপ থাকতে চায়, তখন প্যানিক করো না, বরঞ্চ তুমিও চুপ থাকো। না মেসেজ, না কল, না কোনো ব্যাখ্যা, শুধু চুপ করে তোমার জীবনে ফোকাস করো। মনে রেখো, চুপ থাকা সবসময় দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা শক্তির পরিচয়। এটা দেখায় তোমার কাছে সেলফ কন্ট্রোল আছে। আর সাইকোলজি বলে, যার কাছে সেলফ কন্ট্রোল থাকে সে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে। তাই নিজের মধ্যে এটা স্পষ্ট রেখো, কাউকে জোর করে তোমার জীবনে ফিরে আনার দরকার নেই। যা তোমার জন্য ঠিক তা নিজে আসবে। রাস্তাটা নিজেই খুঁজে এসে তোমার কাছে চলে আসবে। আর যদি না আসে, তবুও তুমি স্ট্রং আর ব্যালেন্সড থাকবে। চতুর্থ ব্যাপারটা হলো, একটু আলাদা থাকতে শেখো। যে কোনো সম্পর্কেই একটা বড় ভুল মানুষ করে, সেটা হলো যখন সামনের কেউ চুপ থাকে, তখন তারা বেশি বেশি পাওয়া যায় এমন হয়ে ওঠে। সবসময় রেডি থাকা, প্রতিটা মেসেজে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া, প্রতিটা কোলেই ছুটে যাওয়া। এসব করলে সামনের মানুষ তোমার মূল্য কম বোঝে। আর সত্যি কথা বলতে, মানুষের স্বভাব এমনই যে যা জিনিস সবসময় পাওয়া যায় তার গুরুত্ব অনেক গভীরে অনুভব হয় না। এই জায়গাতেই আলাদা থাকা কাজে লাগে। শিখতে হবে। এখন আলাদা থাকার মানে এই নয় যে তুমি ঘৃণা দেখাও বা অ্যাটিটিউড দাও। আলাদা থাকার মানে হলো তোমার অ্যাভেলেবিলিটি কন্ট্রোল করা। মানে যখন অন্যজন ইচ্ছাকৃতভাবে চুপ থাকে বা দূরত্ব বজায় রাখে, তখন তোমাকেও ঠিক ততটাই স্পেস নিতে হবে। কারণ সাইকোলজি বলে যে দূরত্বই ভ্যালু তৈরি করে। যত বেশি তুমি আনঅ্যাভেলেবল থাকবে, ততই তোমার অভাব অনুভব করা হবে। ভাবো তো, যদি কেউ সবসময় তোমার কলের জন্য রেডি থাকে, তাহলে তাকে পাওয়ার এক্সাইটমেন্ট থাকবে না। কিন্তু যদি সেই মানুষটা মাঝে মাঝে দেখা দেয় বা সীমিত মনোযোগ দেয়, তাহলে তোমার মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগবে, আকর্ষণ তৈরি হবে। এটা সাইকোলজিতে বলে স্কারসিটি ল। যেই জিনিসের অভাব লাগে তার মূল্য মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে দেয়। এখন এখানে বেশি উপলব্ধটা কেন সমস্যা, এটাও বোঝো। যখন তুমি সবসময় সামনের কারোর জন্য প্রস্তুত থাকো, তখন একরকম ওকে ইনডাইরেক্টলি সিগন্যাল দিচ্ছ যে তোমার জীবনের মেন ফোকাস ওটাই। আর যখন কেউ বুঝে যায় যে এই মানুষ আমার ছাড়া কিছুই করতে পারে না, তখন রেসপেক্ট কমে যায়। কিন্তু যখন তুমি একটু দূরত্ব রাখো, তোমার প্রায়োরিটি বদলাও, তখন সামনের কাছে মনে হচ্ছে ও আমার ছাড়াও ভালোই আছে, বরং বাড়ছি। আর এই উপলব্ধিটা ওকে তোমার গুরুত্ব বুঝতে বাধ্য করে। একটু আলাদা থাকা 3 স্তরে সুবিধা দেয়। তোমার জন্য, তুমি ইমোশনালি কম নির্ভরশীল হয়ে পড়ো। বারবার বসে থাকো না যে সামনের কেউ রিপ্লাই করবে কিনা। তোমার এনার্জি বাজে, আর তুমি সেটা তোমার কাজ, বন্ধু, শখ আর কেরিয়ারে ঢালতে পারো। এতে তোমার আত্মবিশ্বাসও স্বাভাবিকভাবে বেড়ে যায়। সামনের জন্য যখন তোমার নিয়মিত মেসেজ বা কল আসে না, তখন সে নিজেই বুঝতে পারে এখন তোমার উপস্থিতি একটু কমে গেছে। এটা মানুষের ফিতরাতি। যা সহজে পাওয়া যায় না, সেটার জন্য আগ্রহ বেড়ে যায়। সেই আগ্রহই তোমার অভাব আর তোমার গুরুত্ব বাড়িয়ে তোলে তার মনের মধ্যে। সম্পর্কের জন্য একটু দূরত্ব থাকা উচিত, এতে সম্পর্কের ভারসাম্য থাকে। যদি সব সময়ই একজন মানুষই চেষ্টা করে, তাহলে সম্পর্ক অসমান হয়ে যায়। কিন্তু যখন তুমি একটু দূরত্ব তৈরি করো, তখন অন্য মানুষটিকেও চেষ্টা করার সুযোগ মেলে। আর চেষ্টা সবসময় সম্পর্ককে শক্তিশালী করে। এখন বাস্তবভাবেই বুঝো কিভাবে একটু আলাদা থাকা যায়। প্রতিটা মেসেজের জন্য অতক্ষণে রেসপন্স দেওয়ার অভ্যাস ছেড়ে দাও। একটু সময় নাও,
যদি সামনেওয়ালা চুপ থাকে তাহলে তুমি অযথা মেসেজ করো না। নিজের উপস্থিতি সব সময় দেখানোর চেয়ে নিজের শিডিউলে নিজেকে ব্যস্ত রাখো। মাঝে মাঝে ডেইলি সোশ্যাল মিডিয়া থেকেও ব্রেক নাও, যাতে সামনে ওটো মনে করে যে তোমার দুনিয়া শুধু না আশেপাশে ঘোরে না। সাইকোলজি ভাষায় এটাকে বলে রিভার্স সাইকোলজি, অর্থাৎ তুমি চাপ দেওয়ার বদলে পিছিয়ে যাও। আর মানুষের স্বভাব এমন যে সহজে যেটা পাওয়া যায় না সেটাই বেশি চাওয়া হয়। এটাও মনে রেখো, দূরত্ব মানে অহংকারের লড়াই নয়। তুমি আলাদা থাকছো এই জন্য না যে সামনে থাকা মানুষ কষ্ট পাবে বা চিন্তিতে পড়বে। তুমি আলাদা থাকছো যাতে তোমার নিজের সম্মান থাকে আর সামনে থাকা মানুষ তোমার মূল্য বুঝতে পারে। এটা একরকম স্বাস্থ্যকর সীমানা যা প্রতিটি সম্পর্কেই দরকার। যখন তুমি একটু আলাদা থাকো তখন সামনে থাকা মানুষের মাথায় প্রশ্ন উঠতে শুরু করে, আমি ছাড়া সে এত শান্ত কিভাবে? তার আমার দরকার কি নেই? অথবা তার জীবনে এখন কিছু আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই প্রশ্নগুলোই অনিশ্চয়তা সৃষ্টি করে, আর অনিশ্চয়তা মানুষকে ফিরে টানে। তাই মনে রাখো, যদি সামনেওয়ালা চুপ থাকে তাহলে তোমাকে আরও জোরে আওয়াজ করার দরকার নেই, বরং একটু আলাদা থেকো। এতে তোমার সম্মানও থাকে আর সামনেওয়ালাকে ভাববার সুযোগও দাও। শেষে এটুকুই বুঝে নিও, তোমার উপস্থিতি কখনোই বেশি দেখিও না। যতটা তোমার উপস্থিতি ব্যালেন্স থাকবে ততটাই সামনেওয়ালা তোমার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে। আর কেউ তোমার অভাব অনুভব করলে তখনই সে সত্যি তোমার মূল্য বুঝতে পারে। পঞ্চম কথা, হঠাৎ করে কিছু পরিবর্তন দেখাও। সম্পর্কে সবচেয়ে বড় সত্যিটা হলো মানুষ সবসময় সেই জিনিসটাকে হালকাভাবে নেয় যা তাদের কাছে নিয়মিত থাকে। যখন তুমি অনেকক্ষণ একরকম থাকো, একই রুটিন, একই লুক, একই অ্যাটিটিউড, তাই সামনে থাকা মানুষ মনে করে তোমাকে বোঝার আগাম ধরে নেওয়া সহজ। আর মানুষের প্রকৃতি এমন যে যার সহজেই বুঝে ফেলা যায় সেটা ধীরে ধীরে বোরিং লাগে। এটাই আসল ম্যাজিক, হঠাৎ পরিবর্তন। যখন তুমি তোমার লুক, লাইফস্টাইল আর অ্যাটিটিউডে হঠাৎ কোনো পজিটিভ চেঞ্জ আনে, তখন সামনে থাকা মানুষের মাথায় তাড়াতাড়ি কৌতূহল জাগে। সাইকোলজিতে একে বলে নভেলটি এফেক্ট, অর্থাৎ মানুষ স্বাভাবিকভাবেই নতুন আর আলাদা জিনিসের দিকে আকৃষ্ট হয়। এখন ভাবো, যদি তুমি সেই মানুষই হও, কিন্তু কয়েক সপ্তাহ বা মাসখানেক পর সামনে বসা মানুষটা আপনাকে দেখবে আর বুঝবে যে আপনার পার্সোনালিটি বদলে গেছে, আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে, আপনি আগের চেয়ে বেশি খুশি আর এনার্জেটিক দেখাচ্ছেন, তখন সে অটোমেটিক ভাববে, এই তো আমার ছাড়া এত বদলে গেল। এই প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকবে, আর এখান থেকেই তার পস্তানো শুরু হবে। বদল কেমন হওয়া উচিত? এখানে একটা কথা মাথায় রাখা দরকার, বদলের মানে শুধু বাহ্যিক চেহারা পাল্টানো নয়। হ্যাঁ, লুক অবশ্যই বদলাতে হবে, যেমন নতুন হেয়ারস্টাইল, ভালো ড্রেসিং সেন্স, ফিট শরীর। কিন্তু আসল পার্থক্য তখন হয় যখন আপনার মনোভাব আর জীবনধারাও বদলে যায়। লুক পরিবর্তন আনো, নতুন হেয়ারস্টাইল, নতুন কাপড় বা আলাদা ফ্যাশন সিলেক্ট করো। আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ রাখো, মুখে হাসি আর ঝলমলে ভাবানো যা স্বয়ংক্রিয়ভাবে নিজের যত্নের কারণে আসে। লাইফস্টাইলে পরিবর্তন করো, নতুন হবি শুরু করো, যেমন জিম যাওয়া, নতুন কোনো স্কিল শেখা, ভ্রমণ করা বা কোনো ক্রিয়েটিভ কাজ করা। তোমার রুটিনকে প্রোডাক্টিভ আর উদ্দেশ্যমূলক বানাও। এমন একটা জীবনধারা গড়ে দাও যা অন্যরা দেখলে মনে করবে তোমার জীবন এখন আগের চেয়ে অনেক বেশি এক্সাইটিং। মনোভাবেও পরিবর্তন আনো। আগে যদি তুমি সবকিছুর উপর নির্ভরশীল ছিলে, তাহলে এখন স্বাধীন হও। আগে যদি তুমি সবসময় পরেশান আর সিরিয়াস থাকার বদলে এখন আরাম করে পজিটিভ থাকো। নিজের মধ্যে এমন একটা কনফিডেন্স নিয়ে আসো যাতে সামনেওয়ালা ভাবতে শুরু করে যে তুমি নিজেকে এক লেভেল আপ করে ফেলেছ। সাইকোলজি অনুযায়ী হঠাৎ এই পরিবর্তন সামনের মানুষের মনে দুই ধরনের অনুভূতি জাগায়। প্রথমটা কৌতূহল, সে ভাববে তোমার মধ্যে এই পরিবর্তন কিভাবে এলো, কোন জিনিস বা কোন মানুষ তোমার জীবনে এসেছে যিনি তোমাকে এতটা উজ্জ্বল করে তুলেছে। আরেকটা হলো হারানোর ভয়, যখন সামনেওয়ালা দেখবে যে তুমি তার ছাড়াও আরও ভালো হয়ে উঠেছ, তখন তার মনে একটা অনিশ্চয়তার ভাব জাগবে যে হয়তো তুমি তাকে পুরোপুরি পিছনে ফেলে দেওয়া হয়নি। সাইকোলজির রিসার্চও বলে যে যখন কারো অনুপস্থিতিতে অন্য কেউ এগিয়ে চলে, তখন সে নিজেকে অটোমেটিকভাবে পিছিয়ে মনে করতে শুরু করে। এই অনুভূতি টেনশন আর ঈর্ষা দুটোই তৈরি করে। বাস্তব উদাহরণ ভাবো, কেউ তার পার্টনারের উপেক্ষার পর জিমে যোগ দেয়, ফিটনেসের দিকে মন দেয়, নতুন কাপড় পরতে শুরু করে আর সোশ্যাল গ্যাদারিংসে সক্রিয়ভাবে অংশ নেয়। কয়েক মাসের মধ্যেই তার পার্সোনালিটি এতটাই বদলে যায় যে মানুষটা খেয়াল করতে শুরু করে। এখন যখন পুরনো পার্টনার তার নতুন কোনো ছবি দেখো বা ওকে রিয়েল লাইফে দেখা গেলে ওর শখ লাগে, ওই মানুষটাই যাকে আমি ইগনোর করেছিলাম। ঠিক এই শখটাই ওকে বুঝায় যে ও বড় একটা ভুল করেছিল। হঠাৎ বদলানোর সবচেয়ে বড় উপকার হলো এটা শুধু সামনেওয়ালাকে পেছাতে বাধ্য করে না, বরং তোমার নিজের উন্নতিও করে। অর্থাৎ এটা উভয়ের জন্যই লাভজনক সিচুয়েশন। তুমি শুধু অন্যদের দেখানোর জন্য নয়, নিজের জন্য বদলাও। আর যখন নিজের জন্য বদলাও, তখন সেটা একটা ন্যাচারাল গ্লো আর কনফিডেন্স আনে। আর এই ন্যাচারাল এনার্জি সামনেওয়ালাকে আকর্ষণ করে। মাথায় রাখো, যা বলার আছে বদল আসল হতে হবে, দেখানোর জন্য নয়। শুধু সোশ্যাল মিডিয়াতে না, বাস্তব জীবনেও পরিবর্তন দেখা উচিত।
বদলানোর পর পুরনো অভ্যাসে ফিরে যেও না, ধারাবাহিকতা বজায় রাখো। যখন হঠাৎ বদল দেখাও তখন সামনে থাকা মানুষকে স্পষ্ট একটা সিগন্যাল যায় যে তুমি আর সেই পুরনো মানুষ না যিনি সবসময় রেডি থাকত, নির্ভরশীল বা চিন্তিত দেখাতো। এখন তুমি একটা ভালো ভার্সন, আত্মবিশ্বাসী, স্বাধীন এবং খুশি। সত্যি বলছি, এর চেয়ে বড় আফসোস সামনে ওর জন্য আর কিছু হতে পারে না। এখন 6 নম্বর ব্যাপারটা নিয়ে কথা বলি। পয়েন্টটা হলো তোমার এনার্জি সঠিক লোকদের দাও। জীবনে সবচেয়ে বড় ভুল মানুষ তখন করে যখন তারা তাদের এনার্জি আর টাইম ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলে। এমন কাউকে পেছনে ছুটো না যিনি বারবার তোমাকে উপেক্ষা করছে বা তোমাকে হালকা নিচ্ছে। এটা শুধু তোমার কনফিডেন্স ভাঙে না, তোমার সেলফ রেসপেক্টও কমিয়ে দেয়। আর সত্যি কথা হচ্ছে, যার কাছে তোমার কোনো কদর নেই তার পেছনে ছুটে তুমি তাকে কখনো তোমার মূল্য বোঝাতে পারবে না। ঠিক এখানেই কাজ দেয় এই নীতি, তোমার এনার্জি সঠিক মানুষদের দাও। ভাবো, তোমার কাছে প্রতিদিন 24 ঘন্টা আছে আর তোমার মেন্টাল এনার্জি সীমিত। যদি তুমি এনার্জিটা এমন কাউকে দাও যিনি তোমাকে একদম খেয়ালও করে না, তাহলে কী লাভ? কিন্তু যদি তুমি ওই এনার্জিটা তোমার বন্ধু, পরিবার বা যাদের তোমার সত্যিই যত্ন আছে তাদের জন্য ব্যয় করো, তাহলে তোমাকে সাপোর্টও পাবো আর খুশিও পাবা। আর সবচেয়ে বড় কথা, এটা তোমাকে আরও মজবুত করবে। সাইকোলজির একটা কানেকশন আছে। সাইকোলজি বলে যে মানুষ যেই জিনিসে মন দেয় তার জীবনও ঠিক সেই রকম গড়ে ওঠে। অর্থাৎ যদি তুমি তোমার ফোকাস আর এনার্জি শুধু সেই মানুষকে দাও যিনি তোমাকে ইগনোর করে, তাহলে তোমার জীবনে শুধু হতাশা আর রাগ জমবে। কিন্তু যদি তোমার মনোযোগ দাও তাদের ওপর যারা সত্যিই তোমাকে মূল্য দেয়, তো তোমার মস্তিষ্ক পজিটিভ কেমিক্যাল ডোপামাইন আর অক্সিটোসিন ছাড়বে, যার ফলে তুমি আরও খুশি আর আত্মবিশ্বাসী অনুভব করবে। এটা ঠিক সেই নিয়ম যা সম্পর্কগুলোতে কাজ করে। মনোযোগী শক্তি। যে কাউকে তুমি মনোযোগ দাও তার কাছে তুমি নিজের মান তৈরি করো। কেন শক্তি বাঁচানো জরুরি? ধরো তোমার কাছে মোবাইলের ব্যাটারি আছে। যদি ব্যাটারি এমন অ্যাপগুলিতে নষ্ট করো যা জরুরি নয়, তাহলে যখন তোমাকে আসল কাজ করতে হবে তখন ব্যাটারি থাকবে না। জীবন তো এমনই। যদি তুমি তোমার এনার্জি এমন কাউকে দাও যে তোমার দিকে তাকায়ও না, তাহলে যখন নিজেকে উন্নতি করতে হবে বা ভালো সম্পর্ক গড়তে হবে, তখন তোমার ব্যাটারি খালি থাকবে। তাই স্মার্ট হও, তোমার এনার্জি সেখানে খরচ করো যেখানে ফিরতি থাকবে। সঠিক মানুষের মধ্যে এনার্জি দেওয়ার ফায়দা হচ্ছে আত্মবিশ্বাস বাড়ে। যখন তুমি এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমার সম্মান করে, তখন স্বয়ংক্রিয়ভাবেই তোমার আত্মমর্যাদা বাড়ে। তারা তোমাকে কদর করে, তোমার কথা শুনে এবং তোমাকে সমর্থন দেয়। এতে তোমার মনে হয় যে তুমি মূল্যবান, আর এই অনুভূতি তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়। বুঝতে হবে যে তোমার জগৎ শুধু তার চারপাশেই ঘোরে না। আর মনোবিজ্ঞান বলে, যখন কেউ তোমাকে হারাতে দেখে তখনই তার চোখ খুলে যায়। বারবার প্রত্যাখ্যান ও অবহেলার যন্ত্রণা অনেক ভারী হয়, কিন্তু যখন তুমি তোমার শক্তি সঠিক জায়গায় লাগাও তখন তোমার সুখ এবং সামঞ্জস্য মেলে। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, পরিবারের ভালোবাসা বা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে। নিজের প্রতি সম্মান থাকে। কারো পিছনে ছুটে যাওয়া তোমার সম্মানকে কম করে, কিন্তু যখন তুমি নিজের ভ্যালু জানো আর এনার্জি সঠিক জায়গায় লাগাও, তখন তুমি নিজেকে প্রমাণ করো যে তুমি রেসপেক্টের যোগ্য। এই সেলফ রেসপেক্ট সামনের ওকেও দেখায়, আর সে ভাবতে বাধ্য হয় যে তুমি তার জায়গা কেন ছেড়েছ। প্র্যাকটিক্যাল স্টেপস, কিভাবে এনার্জি সঠিক জায়গায় লাগাবো। বন্ধু বান্ধব আর পরিবারের সাথে যুক্ত হও, তাদের সঙ্গে ভালো সময় কাটাও, আউটিং করো, কথা বলো, স্মৃতি তৈরি করো, নতুন কিছু শুরু করো। জিম, ডান্স ক্লাস, আর্ট, পড়াশোনা, যা কিছু তোমার মধ্যে উত্তেজনা জাগায়। সোশ্যাল সার্কেল বাড়াও, নতুন মানুষের সঙ্গে মিলো, নতুন অভিজ্ঞতা নাও। এতে তোমার আত্মবিশ্বাস আরও বাড়বে। তোমার লক্ষ্যগুলোতে ফোকাস করো, ক্যারিয়ার, পড়াশোনা বা ব্যবসায় মনোযোগ দাও। এটা দীর্ঘমেয়াদী সুখ আর সম্মান দুটোই দিবে। ধরো কেউ তার পার্টনারকে উপেক্ষা করার পরও তার পিছনে ছুটছে, বারবার কল, মেসেজ, ডিএম করলেও কোনো উত্তর আসছে না। এখন যদি সেই মানুষটা ঠিক করে যে তার এনার্জি বন্ধুদের সঙ্গে ট্রাভেল করতে দেবে, পরিবারের সঙ্গে সময় কাটাবে এবং সাথে জিমও যোগ দেবে, তাহলে কয়েক সপ্তাহের মধ্যে তার ব্যক্তিত্ব বদলে যাবে, তার সুখ আসল হবে আর আত্মবিশ্বাস বাড়বে। এখন যখন পুরনো পার্টনারটাকে দেখবে তো স্বাভাবিকভাবেই ভাববে, এটা আমার ছাড়া এত খুশি কি করে। এই ভাবনাই রিগ্রেটের জন্ম দেবে। আসল সুবিধা, তোমার এনার্জির সঠিক মানুষদের দেওয়ার আসল সুবিধাগুলো, এতে তুমি নিজে গড়ে ওঠো। তুমি শুধু সামনে বসা মানুষটাকে জ্যালেসিক বা রিগ্রেট ফিল করাও না, নিজের জীবনটাও ভালো করো। আর সবচেয়ে বড় আকর্ষণটা হয় যখন তুমি সত্যিকারের খুশি আর ব্যালেন্সড দেখাও।
সপ্তম এবং শেষ সবচেয়ে জরুরি কথা, ফিরে আসার দরজা অর্ধেক খোলা রেখো। কোনো সম্পর্কে যখন সামনে থাকা মানুষ তোমাকে ইগনোর করে রেখে চলে যায় বা চুপ করে যায় আর পরে কোনোদিন গিল্ট বা আফসোস, যখন কেউ ফিরে আসার চেষ্টা করে তখন আপনার আচরণই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বেশিরভাগ মানুষ উত্তেজনা বা আবেগের দুর্বলতায় দ্রুত মানিয়ে নেয়, কিন্তু সেটাই সবচেয়ে বড় ভুল। আসলে সঠিক কৌশল হলো ফিরে যাত্রার দরজা অর্ধেক খোলা রাখা, পুরোটা না। কেন? যদি কেউ আগে আপনাকে আঘাত দিয়ে থাকে আর তারপর দোষবোধ নিয়ে ফিরে আসে, তাৎক্ষণিকভাবে তাকে মেনে নেওয়া দুই কারণে ভুল। প্রথমত, সে আপনাকে হালকাভাবে নিতে পারে। সে ভাববে যাই করুক না কেন আপনি সবসময় প্রস্তুত থাকবেন। দ্বিতীয়ত, এটি আপনার আত্মসম্মানের মূল্য কমিয়ে দেয়। পড়ে যাবে। সামনে থাকা মানুষ ভাবতে শুরু করবে যে তোমার কোনো সীমাবদ্ধতা নেই আর তুমি ওর কথা শুনেই সরে যাও। মনোবিজ্ঞান বলে যে মানুষ সবসময় সেই জিনিসটাই বেশি মূল্য দেয় যা একটু কষ্ট করে পাওয়া যায়। যদি তুমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলো, তাহলে ওর চোখে তোমার মূল্য বেশি বেড়ে যাবে না। কিন্তু যদি তুমি সময় নাও, সীমারেখা ঠিক করো আর ওর ইমানদারিতা যাচাই করো, তাহলে ওর দুঃখবোধ আর সম্মান দুটোই গভীরভাবে বাড়বে। অর্ধেক খোলার দরজার মানে কি? এর মানে এই না যে তুমি দরজাটা পুরোপুরি বন্ধ করে দাও আর সামনে থাকা মানুষটাকে জীবনের বাইরে ফেলে দাও। করো। আর এর মানে এই নয় যে তুমি সাথে সাথে ওকে জড়িয়ে ধরে ফেলো। এর মানে হলো একটা ব্যালেন্স রাখো। যদি সে সত্যি সত্যি চেষ্টা করে তাহলে ওকে সুযোগ দাও, কিন্তু ধীরে ধীরে এবং শর্ত সাপেক্ষে কীভাবে প্রয়োগ করতে হয় সেটাই মূল কথা। সাথে সাথে অ্যাকসেপ্ট করো না। যদি সে ফিরে আসে, আগে ভালো করে শুনে নাও, ওর কথাগুলোকে লক্ষ্য করো। দেখো ওর স্বরে দোষারোপ আছে নাকি শুধু সুবিধার জন্য এসেছে। যদি সুবিধার জন্য এসেছে, যেমন একাকিত্ব বোধ করছে, সময় কাটানোর জন্য চাইছে বা অন্য কোনো অপশন ফেল হয়েছে, তাহলে সেটা সাথে সাথেই বুঝে নাও। সীমানা ঠিক করে দাও। পরিষ্কার করে দাও যে এইবার সবকিছু আগের মতো চলবে না। তুমি আর সেই একই পুরনো মানুষ নও যে সব কিছু মেনে নিত। সময় নাও। সাইকোলজিতে এটার নাম ডিলেড গ্রেটিফিকেশন, মানে হঠাৎ করেই কিছু দিও না, একটু অপেক্ষা করাও। এতে সামনে কেউ বেশি পরিশ্রম করবে আর বুঝতে পারবে যে তোমার জীবনে ঢোকার ব্যাপারটা সহজ নয়। কাজগুলো লক্ষ্য করো, শুধু কথা শুনবে না। অনেকেই শুধু মাফ চাইতে আসে আবার ফিরে যেতে, কিন্তু তাদের আচরণ বদলায় না। তাই কথার চেয়ে কাজ দেখো। সে কি ধারাবাহিক পরিশ্রম করছে? সত্যিই কি সে তোমার অনুভূতি বুঝতে পারছে? কেমন আছো? নিজেকে অগ্রাধিকার দাও। এ সময় খেয়াল রেখো যেন তুমি আবার নিজের শান্তি বা উন্নতি বর্জন করো না। তোমার নিজের জীবনটাই আগে রাখতে হবে। যদি তার ফিরে আসা তোমার মানসিক স্বাস্থ্যের বা সুখের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে দরজা বন্ধ রাখাই ভালো। মনোবিজ্ঞান বলে যে যখন তুমি ফিরে আসার দরজা অর্ধেক খোলা রাখো, তখন সামনে ওর মাথায় দুইটা জোরালো অনুভূতি জাগে। দোষবোধ। ওর মনে পড়ে ও তোমাকে কষ্ট দিয়েছে, আর এখন তুমি সহজে মেনে নিচ্ছ না। এই দোষবোধ ওকে আরও বেশি আফসোস করতে বাধ্য করে। সম্মান। যখনও দেখে তুমি সহজভাবে, তুমি যদি মাথা নত না করো, বরং নিজের সেলফ রেসপেক্ট আর বাউন্ডারি ঠিকঠাক রাখো, তাহলে ওর চোখে তোমার মূল্য অনেক গুণ বেড়ে যায়। মানুষ সবসময় সেই মানুষকে বেশি সম্মান করে যিনি নিজের সম্মান করে। উদাহরণ ভেবে দেখো, ধরো কেউ তার পার্টনারকে ইগনোর করে চলে গেল। কয়েক সপ্তাহ পরে অপরাধ বোধ নিয়ে ফিরে এসে বলে, আমার ভুল হয়ে গেছে, চলো আবার শুরু করি। যদি পার্টনার তখনই মেনে নেয়, তাহলে আগের ভুল আবার হতে পারে। কিন্তু যদি পার্টনার বলে, আমি তোমার কথা বুঝছি, কিন্তু এবার ধীরে ধীরে এভরিথিং হবে, আমাকে দেখতে হবে তুমি আসলেই সিরিয়াস নাকি না, এতে সামনে যে আছে ওর কাছে স্পষ্ট সিগন্যাল যায় যে এখন সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে। এই ব্যালেন্স ওকে আরও বেশি চেষ্টা করতে বাধ্য করবে। আসল লাভ এখানেই। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো তুমি নিজেকেও প্রোটেক্ট করছো আর সামনে থাকা মানুষটাকেও তার ভুলের ওজন মুঝিয়ে দিচ্ছ। যদিও সত্যি বদলে গেছে, তাহলে ধৈর্য ধরবে আর তোমাকে সম্মান দেবে, না হলে নিজেই চলে যাবে। দুইটাই ক্ষেত্রে তুমি জিতছ। তো মনে রেখো, কারো ফিরে আসলে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করো না। ফিরবার দরজা আধা খুলে রেখো, এতটুকু যাতে সামনে থাকার চেষ্টা করতে পারে, কিন্তু এতটুকু না যাতে সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেয়। এইটাই স্ট্র্যাটেজি তোমার সেলফ রেসপেক্টও বাঁচাবে আর সামনে থাকার চোখে তোমার ভ্যালু অনেক গুণ বেড়ে যাবে। তো এখন বুঝতেই পারছো, সম্পর্ক সামলাতে পিছনে দৌড়ানো নয়, বরং সঠিক সাইকোলজি নেওয়া দরকার। মনে রেখো, যখন তুমি নিজের দিকে মনোযোগ দাও, একটু আলাদা থাকো আর নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করো, তখন সামনে থাকা তোমার গুরুত্ব ভুলতে পারে না। যদি এই কথাগুলো তোমার কাজে লাগে আর মনে হয় এই ভিডিও তোমার সাহায্য করতে পারে, তাহলে প্লিজ এটা লাইক করো, অবশ্যই করো। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই বিষয়গুলো বুঝতে পারে। আর হ্যাঁ, নিচে কমেন্টে বলতে ভুলো না তোমার সবচেয়ে বেশি কোন পয়েন্টে ভালো লেগেছে। এমনই গভীর আর বাস্তবমুখী বিষয় আমি সামনেও তোমাদের সাথে শেয়ার করতে থাকব। তো যদি এখনও স্টোইক বাঙ্গল চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে দ্রুত করে ফেলো আর বেল আইকনটা দাও, যাতে আমি যখন নতুন কিছু আনবো তুমি প্রথমেই পেয়ে যাবে। মনে রাখো, তোমার মূল্য, তোমার নীরবতা,
তোমার উন্নতি আর তোমার সীমানা দিয়ে ঠিক হয়। আর যখন তুমি নিজেকে সঠিকভাবে সামলাও, তখন দুনিয়া নিজেই তোমাকে সিরিয়াস নিতে শুরু করবে। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন নিজের খেয়াল রেখো, খুশি থেকো আর শক্ত থাকো। ধন্যবাদ।